আপনি গত কয়েকদিনে হয়তো মণিপুরের খবর দেখেছেন। দুটো শিশু মারা গেছে। একটা রকেট এসে বিঁধেছে একটি গ্রামের ঘরে। নিউজ চ্যানেলগুলো 10 মিনিট দেখিয়ে অন্য খবরে চলে যাচ্ছে। কিন্তু এই গল্পটা মাত্র 10 মিনিটের নয়। এই গল্পটা 3 বছরের রক্তের, পোড়া ঘরের আর নিরুত্তর প্রশ্নের। কারণ মণিপুরের সত্যিটা শুধু একটা রাজ্যের গল্প না, এটা সেই গল্প যখন ক্ষমতা পেয়ে মানুষকে ভুলে যায়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই 5টা অধ্যায় খুলব যা মেইনস্ট্রিম মিডিয়া কখনো একসাথে জুড়ে দেখায় না। নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাইব। 7 এপ্রিল 2026, ভোররাত প্রায় শেষ। মণিপুরের বিষ্ণুপুর জেলার একটি ছোট্ট গ্রামের নাম টংলাওবি। গ্রামটা চুপ করে ঘুমাচ্ছিল। সে গ্রামের একটি পরিবারের বাড়িতে 5 বছরের একটা ছেলে আর 2 মাসের একটা শিশু ঘুমাচ্ছিল। তারপর আকাশ থেকে নামলো মৃত্যু। একটা রকেট বা প্রজেক্টাইল সরাসরি সেই বাড়িতে আঘাত করলো। 5 বছরের ছেলেটা আর উঠল না, 2 মাসের শিশুটাও না। আর তাদের মা, একজন বিএসএফ জওয়ানের স্ত্রী, গুরুতর আহত হলেন। ইম্ফলের হাসপাতালে তার চিকিৎসা চলছে। এবার ভাবুন একটুক, যে সেনাবাহিনী এই রাজ্যকে রক্ষা করতে এসেছে তার পরিবারও নিরাপদ নয়। আর জাতীয় চ্যানেলের প্রাইম টাইমে এই খবর কথাই ছিল। রাজনৈতিক তর্ক বিতর্ক, ক্রিকেট বিশ্লেষণ আর বলিউড গসিপের ভিড়ে মণিপুরের মৃত শিশুদের মুখ কতটুকু জায়গা পেল। একটা দেশের বিবেক মাপা যায় সে দেশের মিডিয়া কোথায় সময় ব্যয় করে। আর হামলার পর কি হলো? মে 23 সমর্থকরা ইম্ফল টিডিম রোডে রাস্তা বন্ধ করে দিল এবং টায়ার পুড়িয়ে প্রতিবাদ শুরু করলে সেখানে প্রায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কারফিউ জারি করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ। সরকারের প্রথম প্রতিক্রিয়া সবসময় এটাই থাকে। ইম্ফলের লোকভবনের সামনে দাঁড়িয়ে 32 বছরের একজন আইনজীবী সিনাম অ্যাপোলো নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবাদ হিসেবে। কিন্তু পুলিশ তাকে বাধা দেয় এবং আটক করে। এই মানুষটা কোনো পাগল নন। এই মানুষটা একজন আইনজীবী, আইনের মানুষ। কিন্তু আইন যখন ব্যর্থ হয়, রাষ্ট্র যখন ব্যর্থ হয়, তখন মরিয়া মানুষ মরিয়া হয়ে পথ খুঁজে বেড়ায়। একটি রাজ্যে 2 বছর ধরে সংঘাত চলছে এবং একজন আইনজীবী প্রতিবাদের ভাষা হিসেবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এটা কি শুধু একজন ব্যক্তির হতাশা, নাকি এটা সমগ্র একটি জনগোষ্ঠীর কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর দিল্লি শুনতে পাচ্ছে না বা শুনতে চাইছে না? এটা মণিপুর 2026, এটা এখন। আর এখন আসি সেই প্রশ্নে যেটা মিডিয়া করে না। মোদী সরকার মণিপুরের ব্যাপারে কতটুকু জানে, কতটুকু জানতে চায়, আর জানলেও কেন কিছু করছে না? এই 3টি প্রশ্নের উত্তরই আজকের ভিডিও। মণিপুর বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। না, বহু দশক নয়, মাত্র 3 বছর আগে। কিন্তু সে 3 বছরের ভিতরে লুকিয়ে আছে দশকের পর দশকের জমাট বাঁধা ক্ষোভ, বৈষম্য আর রাজনৈতিক সুবিধাবাদ। মণিপুরের মানচিত্রটা একটু মাথায় রাখুন। 32 লক্ষ মানুষের এই রাজ্যের মোট জমির মাত্র 10% হলো ইম্ফল উপত্যকা। কিন্তু এই 10% জমিতে বাস করে রাজ্যের 57% মানুষ, এবং এরা মেইতেই সম্প্রদায়, হিন্দু এবং রাজনৈতিকভাবে ক্ষমতাশালী। বাকি 90% পাহাড়ি জমিতে বাস করে কুকি, জো এবং নাগা আদিবাসী সম্প্রদায়। এরা খ্রিস্টান, যা 19 শতকের মিশনারি প্রচারের ফল। শিডিউল ট্রাইব। সংবিধান তাদের জমি আর চাকরিতে সংরক্ষণের অধিকার দিয়েছে। মণিপুর বিধানসভার 60টি আসনের মধ্যে 40টি আসনই আছে উপত্যকায়, অর্থাৎ সেই আসনগুলো মেইতেই সম্প্রদায় দ্বারা প্রভাবিত। আর মাত্র 20টি পাহাড়ে। জনসংখ্যার অনুপাত অনুযায়ী আদিবাসীরা 40%, কিন্তু ক্ষমতায় তাদের অংশীদারিত্ব সবসময়ই সীমিত। আর এই রাজনৈতিক বৈষম্যটাই হলো উত্তেজনার মূল উৎস। এপ্রিল 2023, মণিপুর হাইকোর্ট একটি রায় দিল। রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়কে শিডিউল ট্রাইব তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে বলল। শুনতে একটু নিরীহ লাগছে, তাই না? একটু ভাবুন। মেইতেরা ইতিমধ্যে রাজনৈতিক ক্ষমতায়, সরকারি চাকরিতে, ব্যবসায় প্রভাবশালী। এখন যদি তারা এসটি মর্যাদাও পায়, তাহলে আদিবাসীদের সংরক্ষিত সেই শেষ আশ্রয়টুকুও চলে যাবে। জমির অধিকার, শিক্ষার কোটা, চাকরির সংরক্ষণ। আর পাহাড়ের আদিবাসীরা সেটা বুঝলো। এবার তাদের অস্তিত্বটাই হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এরপর মে 3, 2023, পাহাড়ি আদিবাসী মানে কুকি, জো এবং নাগা সম্প্রদায়রা অল ইন্ডিয়া ট্রাইব্যুনাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুরের ডাকে প্রতিবাদ মিছিল বের করলো। আর সেই মিছিলে গুলি চলল। 48 ঘন্টায় হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে পালালো। গ্রামের পর গ্রাম আগুনে পুড়ল। শত শত বাড়ি পুড়ে ছাই হলো। এরপর মাঠে নামলো অরম্বাই তেঙ্গল। এটি একটি মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী। 2024-এর রিপোর্ট অনুযায়ী 60,000-এরও বেশি সক্রিয় সদস্য আছে এদের। তারা কুকি গ্রাম পুড়িয়েছে, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে, রকেট দিয়ে হামলা চালিয়েছে, আদিবাসী গ্রামে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। আর রাজ্য পুলিশ উল্লেখযোগ্য কোনো গ্রেপ্তার নেই। কুকি মিলিট্যান্টরাও পাল্টা হামলা চালিয়েছে। মেইতেই গ্রামেও আগুন লেগেছে। নভেম্বর 2024-এ জিরিবামে 3 জন মেইতেই মহিলা ও 3টি শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। কিন্তু ব্যাপার হলো, এই সহিংসতা একমুখী নয়। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো এটাকে থামানো, এবং সেটাই হয়নি।
মণিপুরের 400 কিলোমিটারের পরার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। সেই যুদ্ধের অস্ত্র, মাদকদ্রব্য এবং সশস্ত্র যোদ্ধারা মণিপুরে প্রবেশ করেছে। অনুমান করা হয় যে 900 কুকি যোদ্ধা মিয়ানমার থেকে মণিপুরে ঢুকেছে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির গেটওয়ে এই মণিপুর, আর সেখানেই অস্ত্রের ছড়াছড়ি। কেন্দ্র ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করেছে, কিন্তু অনেক দেরিতে, এবং সীমান্ত ব্যবস্থাপনা এখনও দুর্বল। মাত্র 30 কিলোমিটার বেড়া সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত। তাহলে এই 2 বছরে দাঁড়িপাল্লার একটা দিকে কি আছে? 258 জনের বেশি মানুষ নিহত, 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত, নিজের বাড়িতে ফিরতে পারছেন না। 4,786টি বাড়ি পুড়ে ছাই, 386টি ধর্মীয় স্থাপনা ধ্বংস, এবং এগুলো সরকারের নিজের স্বীকৃত সংখ্যা। বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। আর অন্যদিকে আছে একটা ভাঙা রাজ্য, দুটো সম্পূর্ণ আলাদা এলাকায় বিভক্ত, যেখানে দুটো সম্প্রদায় আর একসাথে বাঁচতে পারছে না। এবার আসুন নাম ধরে কথা বলি। সাংবাদিকতা মানে শুধু তথ্য দেওয়া নয়, সাংবাদিকতা মানে জবাবদিহি চাওয়া, আর আজকে আমরা ঠিক সেটাই করব। এর মধ্যে প্রথমজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 বছরে একবারও মণিপুরে যাননি। এই একটা তথ্যই অনেক কিছু বলে দেয়। মে 2023 থেকে এপ্রিল 2026, এই 3 বছরে মোদীজি কোথায় কোথায় গেছেন? নির্বাচনের আগে বাংলায়, উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিদেশে G20, কোয়াড সামিট এবং UN, আর মণিপুরে একবারও না। যখন 2 কুকি মহিলাকে, 19 এবং 21 বছর বয়সী 2 মহিলাকে নগণ্য করে রাস্তায় হাঁটানোর ভিডিও সারা দেশে ভাইরাল হলো, এবং অভিযোগ এলো যে পরে ওই 2 মহিলার উপর গণধর্ষণ হয়, তখন মোদীজি প্রথমবারের মতো মুখ খুললেন আর বললেন এটা লজ্জাজনক। জুলাই 2023, আর ঘটনা ঘটেছিল মে মাসে, আর মোদীজি তার 2 মাস পরে প্রতিক্রিয়া দিলেন, এবং সেই প্রতিক্রিয়াতেও মাত্র 2টো শব্দ। 2013 সালে উত্তরাখণ্ডে বন্যার সময় মোদী নিজে পরিদর্শনে গিয়েছিলেন। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। 2015-তে চেন্নাই বন্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সারিতে থাকলেন, কিন্তু নিজেরই দলের রাজ্যে 2 বছরের নৃশংস জাতিগত সংঘাতে মোদীজি পুরোপুরি নীরবতা পালন করে যাচ্ছেন। এটা কি অযোগ্যতা নাকি সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত? আর দ্বিতীয়জন হলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা যার দায়িত্ব। মে 2023-এ এই অশান্তি শুরু হলো, আর অমিত শাহ গেলেন 29 মে, 26 দিন পরে। গিয়ে কি করলেন? 51 সদস্যের একটা শান্তি কমিটি বানালেন, কিন্তু মেতে এবং কুকি 2 পক্ষই সেই কমিটি প্রত্যাখ্যান করলো। তারপর কি হলো? বীরেন সিং মুখ্যমন্ত্রী পদে রইলেন। মাস গড়ালো, রক্ত ঝরল, আর অমিত শাহ বললেন এটা 30 বছর আগের মতো একটা সাধারণ জাতিগত সংঘাত। সাধারণ সংঘাত। 258 জন মৃত্যু, 60,000 বাস্তুচ্যুত, আর অমিত শাহের কাছে এটা সাধারণ সংঘাত। আসলে কি জানেন তো, সরকার যখন কোনো সংকটকে সাধারণ বা স্থানীয় বলে, তখন সেটা শুধু ঘটনার বর্ণনা নয়, সেটা দায় এড়ানোর ভাষা। কারণ জাতিগত সংঘাত বললে রাষ্ট্রের দায় কমে যায়, আর রাষ্ট্রীয় ব্যর্থতা বললে জবাবদিহি করতে হয়। তাই সরকার সবসময় প্রথম শব্দটাই বেছে নেয়। আর তৃতীয়জন হলেন বীরেন সিং, মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা। 2023 সালের মে থেকে 2025 সালের ফেব্রুয়ারি, 20 মাস তিনি ক্ষমতায় ছিলেন। আর এই 20 মাসে রাজ্য জ্বলেছে, মানুষ মরেছে, গ্রাম পুড়েছে। ফেব্রুয়ারি 2025-এ তিনি পদত্যাগ করলেন। কেন? কারণ ততদিনে অডিও টেপ ফাঁস হয়ে গেছে। ফরেনসিক বিশ্লেষণে 93% ভয়েস ম্যাচ। অভিযোগ, তিনি নিজে অশান্তিতে সাহায্য করেছেন, সশস্ত্র মিলিশিয়াকে সহায়তা করেছেন। 20 মাস রক্তপাত করিয়ে তারপর পদত্যাগ। তারপরেও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নাই। আর চতুর্থ দায়ী হলো অরম্বাই তেঙ্গল এবং মেইতেই লিপুং। এই 2টি সশস্ত্র মিলিশিয়া বাহিনী প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেরিয়েছে, রকেটে হামলা করেছে, বিস্ফোরক ফেলেছে, গ্রাম জ্বালিয়েছে, যৌন নির্যাতন চালিয়েছে। সুপ্রিম কোর্ট নিজেই বলেছে এটা আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন। একটি দেশের সর্বোচ্চ আদালত তার নিজের সরকারকে অভিযুক্ত করছে। এর চেয়ে বড় ব্যর্থতার স্বীকারোক্তি আর কি হতে পারে? আর এদিকে আন্তর্জাতিক বিশ্ব কি বলছে? হিউম্যান রাইটস ওয়াচ মণিপুরের মানবাধিকার লঙ্ঘন নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জেনোসাইড ওয়াচ সতর্কতা জারি করেছে। UN উদ্বেগ প্রকাশ করেছে। EU, US এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা ভারতকে পদক্ষেপ নিতে বলেছে। এটা এখন আর শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির সংকট। 40,000-এরও বেশি নিরাপত্তা বাহিনী মণিপুরে মোতায়েন আছে। 40,000 নিরাপত্তা বাহিনী। এরপরও রাজ্য 2 ভাগে বিভক্ত। এরপরেও অশান্তি, এরপরেও মৃত্যু। তাহলে এই 40,000 নিরাপত্তা বাহিনী দিয়ে কি হলো? আসলে এটা সংখ্যার সমস্যা নয়, এটা রাজনৈতিক সদিচ্ছার সমস্যা। যখন সরকার চায় তখন সে সংকট সমাধান করে। মুম্বাই 26/11-র পর মনমোহন সিং সরকার রাতারাতি NSG কমান্ডো নামিয়েছিল। কোভিডের সময় মোদী সরকার এক রাতে 130 কোটি মানুষের উপর লকডাউন চালু করে। আর সেই সরকারই মণিপুরে 2 বছরেও শান্তি আনতে পারেনি কারণ চায়নি। আসলে মণিপুরে বিজেপির রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। মেইতেই ভোটার বেশি,
বেশি। তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ মানে ভোট হারানো। কুকিজ সম্প্রদায় বিজেপির কিছু অংশকে সমর্থন করত, তাদের পূর্ণ সমর্থনও দরকার। দুই পক্ষের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে কোনো পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, আর সে রাজনৈতিক দোদুল্যমানতার মাসুল দিয়েছে সেখানকার সাধারণ মানুষ। ব্যর্থতার প্রথম স্তর, ইন্টারনেট বন্ধ মানে তথ্য লুকানো। যখনই সংকট বাড়ে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। মণিপুরে একাধিকবার দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। উদ্দেশ্য ছবি যেন না বেরোয়, ভিডিও যেন না ছড়ায়, বিশ্ব যেন না জানতে পারে। কিন্তু সত্য কখনো চাপা দেওয়া যায় না। নগ্ন মহিলাদের ভিডিও ঠিকই বেরিয়েছিল, ট্রংলাউবির মৃত শিশুদের খবর ঠিকই পৌঁছেছে। ইন্টারনেট বন্ধ করে সমস্যার সমাধান হয় না, শুধু সরকারের লজ্জা ঢাকা হয়। আর ব্যর্থতার দ্বিতীয় স্তর হলো অর্থহীন শান্তি কমিটি। অমিত শাহ 51 সদস্যের শান্তি কমিটি গঠন করলেন। এক বছরে 11,000-এরও বেশি অভিযোগ জমা পড়ল। এর মধ্যে কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তথ্য এখনো স্বচ্ছভাবে প্রকাশ করা হয়নি। একটা কমিটি যার কোনো দায়িত্বশীলতা নেই সেটা কমিটি নয়, সেটা সময় নষ্টের অভিনয়। আর ব্যর্থতার তৃতীয় স্তর হলো ব্যর্থ মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। বীরেন সিং এর বিরুদ্ধে অভিযোগ জমা হতে থাকলো। অডিও টেপ ফাঁস হলো। বিজেপির নিজের নেতারা তার পদত্যাগ চাইলেন, কিন্তু অমিত শাহ তাকে 20 মাস ক্ষমতায় রেখে দিলেন। বীরেন সিংকে সরানো হয়নি, কারণ বিজেপি মণিপুরে তার বিকল্প নিয়ে ঐক্যমতে আসতে পারছিল না। একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য একটি রাজ্যের মানুষ 20 মাস ধরে রক্ত ঝরিয়েছে। আর এটাই হলো ক্ষমতার সবচেয়ে নিষ্ঠুর রূপ, যেখানে মানুষের জীবন রাজনৈতিক সুবিধার হিসেবের পিছনে চলে যায়। আর ব্যর্থতার চতুর্থ স্তর হলো জুন 2024 সাধারণ নির্বাচনের ফলাফল এলো। মণিপুরের দুটো লোকসভা আসনে বিজেপি হারল, কংগ্রেস জিতল। আর এটা ছিল অভূতপূর্ব। মেইতেই সম্প্রদায় ভোট দিল, কুকিজো সম্প্রদায় ভোট দিল, কিন্তু দুই পক্ষই বিজেপিকে অস্বীকার করল। একটা রাজ্য নির্বাচনের ভাষায় বলল, তোমরা ব্যর্থ হয়েছ। এরপর 9 জুন মোদি তৃতীয়বারের মতো শপথ নিলেন। একই দিনই জিরিবামে হিংসা শুরু হলো, কিন্তু সরকার কোনো গুরুত্ব দিল না। নভেম্বর 2024 জিরিবামে কুকি মিলিটেন্টরা 3 জন মেইতেই মহিলা এবং 3টি শিশুকে অপহরণ করে হত্যা করলো। এটা ছিল নতুন পর্যায়ের সহিংসতা। মিয়ানমার থেকে আসা অস্ত্র এবং বিস্ফোরক এই সংঘাতকে এখন আরও প্রযুক্তিগতভাবে মারাত্মক করে তুলেছে। ফেব্রুয়ারি 2025 অবশেষে বীরেন সিং পদত্যাগ করলেন। এরপর রাষ্ট্রপতি শাসন জারি হলো। ভাবা হলো এবার হয়তো পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। ফেব্রুয়ারি 2026 নতুন বিজেপি মুখ্যমন্ত্রীকে বসানো হলো। একই দল, একই কাঠামো, একই রাজনীতি, কিন্তু চক্রটা ভাঙেনি। এবং এই এপ্রিল 2026-এ ট্রংলাউবিতে দুটো শিশু মারা গেল। এপ্রিল 2026 বাংলায় নির্বাচনের মৌসুম। মোদিজি বাংলায় এসেছেন। ভোটের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, বাংলায় টিএমসির মিসরুল চলছে, আমাদের ডাবল ইঞ্জিন সরকার দরকার, বিজেপিকে ভোট দিন। ওনার এই কথাগুলো শুনুন এবং তারপর মণিপুরের কথা মনে করুন। মণিপুরে কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি। ডাবল ইঞ্জিন তো ছিলই, সেই ডাবল ইঞ্জিনের ফলাফল কি হলো? 258 জন মৃত, 60,000 গৃহহীন, 4,786টি বাড়ি পুড়ে ছাই, 2 বছর ধরে সহিংসতা, এবং এখনও 2026 সালে রকেটে মরেছে এক নাবালক এবং এক শিশু। বিজেপি যখন ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে তখন তারা বোঝাতে চায় যে কেন্দ্র এবং রাজ্যে একই দল থাকলে উন্নয়ন দ্রুত হয়। মণিপুর সেই দাবির সবচেয়ে জীবন্ত পরীক্ষা। কেন্দ্র ও রাজ্য দুটোতেই বিজেপি, আর ফলাফল দশকের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট। এটা কোনো রাজনৈতিক সমালোচনা নয়, এটা রেকর্ড। বাংলার মানুষের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? বাংলা একটি বৈচিত্র্যময় রাজ্য। হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত সকলে একসাথে বসবাস করে। এই বৈচিত্র্য বাংলার শক্তি, কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ সেই শক্তিকে দুর্বল করে দেয়, ভয় তৈরি করে, বিভেদ তৈরি করে। মণিপুর দেখিয়ে দিয়েছে সেই মেরুকরণের পথের শেষে কি থাকে। আজ মণিপুরে মেইতেই এবং কুকি দুটো সম্প্রদায় একই রাজ্যে থেকেও দুটো আলাদা পৃথিবীতে বাস করছে, আর মাঝখানে 40,000 নিরাপত্তা বাহিনীর বাফার জোন। আর এটাই কি আমরা বাংলার জন্যও চাই? মণিপুরের ভূ রাজনৈতিক গুরুত্বের কথাও বলা দরকার। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মণিপুরের মরেহ। ভারত থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড ট্রিলেটারাল হাইওয়ে এখান থেকেই শুরু। আসিয়ানের 10টা দেশের সাথে ভারতের সাথে সংযোগের স্বপ্ন এই পথেই। আর সেই মণিপুর এখন অস্থির। সেই মণিপুরে অস্ত্র চলছে। সেই মণিপুরে রাষ্ট্র নিয়ন্ত্রণ হারিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, জেনোসাইড ওয়াচ, ইউএন, ইইউ, ইউএস একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং সরকার ভারতকে মণিপুর নিয়ে সরাসরি সমালোচনা করেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের যে পরিচয়, মণিপুরের সংকট সেই পরিচয়ে সরাসরি আঘাত করেছে। কূটনৈতিক মঞ্চে ভারত যতই সফল হোক, ভেতরে যদি একটা রাজ্য পুড়তে থাকে, সে সাফল্যের ফাঁকা আওয়াজ বিশ্ব ভালো করেই বোঝে। বাংলার ভোটাররা আজ একটা সিদ্ধান্ত নেওয়ার মুখে দাঁড়িয়ে আছেন। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মণিপুরের কথা মনে রাখুন। মনে রাখুন 5 বছরের সেই ছেলেটার কথা যে ঘুমের মধ্যে মারা গেছে রকেটের আঘাতে। মনে রাখুন 2 মাসের সেই শিশুর কথা যে পৃথিবী দেখার আগেই চলে গেছে। মনে রাখুন সেই আইনজীবীর কথা যে আগুন জ্বালিয়েছিলেন নিজের গায়ে। কারণ
আর কোনো উপায় খুঁজে পাননি। এই মানুষগুলো দূরের কেউ নন, এরা ভারতের নাগরিক আপনার মতো, এবং তাদের সরকার তাদের ভুলে গেছে। বাংলায় যে সরকার আসবে সে কি এই মানুষগুলোর মতো মানুষদের মনে রাখবে নাকি ভুলে যাবে? এই প্রশ্নটাই আজকে সবচেয়ে জরুরি। যে সরকার একটা ছোট্ট রাজ্যকে 2 বছরেও নিয়ন্ত্রণ করতে পারেনি, সে সরকার 10 কোটি বাঙালির ভবিষ্যৎ কিভাবে সামলাবে? ভাবুন, তারপর ভোট দিন। আই হোপ ভিডিওটা আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদি তাই হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।